আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা দেখব আমাদের কম্পিউটার অপারেশন লেভেল 3 এর যে ডেমনস্ট্রেশনের জন্য এমএস ওয়ার্ডের মধ্যে সিভি তৈরির ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনগুলো আর কি ইউজ করতে হবে সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো আজকে দেখব। তো প্রথমে দেখা যাচ্ছে যে আমাদের বলে দিয়েছে পেজ সেটআপ। তো পেজ সেটআপ করার জন্য অবশ্যই আমাদেরকে লেআউট অপশনে যেতে হবে, অথবা এখানে যদি পুরাতন ভার্সন হয় তাহলে পেজ লেআউট লেখা থাকতে পারে। তাহলে লেআউট অপশনে যাব, এরপরে এই যে আমাদের পেজ সেটআপ লেখা, এই পেজ সেটআপ এই সম্পূর্ণ যে কাজগুলো এগুলোকে হচ্ছে পেজ সেটআপ বলে। তো এই কাজগুলো করতে পারাকেই হচ্ছে মূলত পেজ সেটআপ শর্টকাটে বলে দিয়েছে। তো আমরা শুরুতে দেখি যে এখানে দেওয়া আছে মার্জিন। আমাদের প্রতিটি পেজের জন্য অবশ্যই মার্জিন দেওয়ার দরকার হয়। তো মার্জিন এখান থেকে আমাদের এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। যেমন ন্যারোর ক্ষেত্রে 0.5 ইঞ্চি 0.5 ইঞ্চি করে প্রতিটা জায়গায় মার্জিন দেওয়া আছে, আর নর্মালি 1 ইঞ্চি করে প্রতিটা জায়গায়, অর্থাৎ উপর নিচে ডানে বামে সব জায়গায় মার্জিন দেওয়া আছে। এরপর মডারেট দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনি সাইজ দেখতে পারবেন যে বাম পাশে কত, ডান পাশে কত, উপরে কত, নিচে কত। আবার ওয়াইড আছে, এরপর মিরর আছে। এটা কাজে লাগে হচ্ছে যখন হচ্ছে আমাদের তৈরি করতে হয়, বই তৈরি করতে হয়, তখন আর কি এটা কাজে লাগে সবচেয়ে বেশি। আর এরপর আছে অফিস 2003 ডিফল্ট। তো এখানে একটু বেশি করে আর কি মার্জিন দেওয়া আছে। যাই হোক, তো আমরা চাইলে আলাদাভাবে কাস্টম মার্জিন ইউজ করতে পারবো। এখানে গেলে আমাদের পাবো কি যে টপে কত ইঞ্চি দেব, বটমে কত ইঞ্চি দেব, লেফটে কত ইঞ্চি দেব, রাইটে কত ইঞ্চি দেব। তারপর গাটার পজিশন এটার তেমন দরকার নেই। আর এখানে দেওয়া আছে কি যে পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, মানে পেজটা এখানে পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে। ল্যান্ডস্কেপ দিলে পেজটা একটু এই যে কাত হয়ে যাবে এভাবে, আর পোর্ট্রেট দিলে সোজাসুজি থাকবে। এরপর আছে কি যে আমাদের মাল্টিপল পেজেস থেকে নর্মাল দেওয়া আছে। তো মিরর মার্জিনস, তারপর 2 পেজেস পার শিট, বুক ফোল্ড, এগুলো হচ্ছে আমাদের বর্তমানে মার্জিনের ক্ষেত্রে আমরা একটা পেজে নর্মালি যেভাবে মার্জিন দিই সেই মার্জিনের জন্য এই নর্মালটা ইউজ করতে হবে। তারপর আছে কি যে মিরর মার্জিন, অর্থাৎ আমাদের মার্জিনটা মিরর টাইপের হবে, যেমন এই যে এরকম, অর্থাৎ এখানে যা লেখা আসবে এখানেও তাই আসবে আর কি। তারপর 2 পেজেস পার শিট, অর্থাৎ এক শিটে এক পেজের মধ্যে আর কি দুইটা পেজ একসাথে লিখতে হবে, এটাই। তারপর হচ্ছে আমাদের বুক ফোল্ডও অনেকটা এরকমই। 2 পেজেস পার শিট, এটা হচ্ছে এভাবে ল্যান্ডস্কেপে একটা মার্জিনের সিস্টেম হবে। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো দিস পয়েন্ট ফরওয়ার্ড, আর একটা হচ্ছে হোল ডকুমেন্ট। এটার কাজ কি যে ধরা যাক আমরা অনেকগুলা পুরোটা পিডিএফ এর মধ্যে আমরা কয়েকটা পেজ শুধু ল্যান্ডস্কেপ করতে চাই, আর বাকি সবগুলো পোর্ট্রেট থাকবে। তো যদি আমি ল্যান্ডস্কেপ দেই তাহলে এটা হোল ডকুমেন্ট না দিয়ে শুধু দিস পয়েন্ট ফরওয়ার্ড, অর্থাৎ শুধুমাত্র এই পেজের মধ্যে এই পেজটাই আমাদের ল্যান্ডস্কেপ হবে। এভাবে আর কি ওকে ডিফাইন করে দেওয়া যায়। আচ্ছা, পোর্ট্রেট এখন আমাদের, আর সেটিংস ডিফল্ট দিলে কি হবে যে আমরা যদি কোনো একটা সেটিংস দিয়ে দেই তাহলে এই সেটিংসটাই আমাদের পরবর্তীতে আবার অটোমেটিকলি চলে আসবে। তো আমরা এখন বর্তমানে এটা দিব না। মার্জিন গেল, এরপর আছে কি ওরিয়েন্টেশন। এটা একদম ইজি, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ হবে এটাই এখানে ডিরেক্টলি দেখা দিচ্ছে। ল্যান্ডস্কেপ দিলে এটা অটোমেটিকলি ল্যান্ডস্কেপ হয়ে যাবে, আর পোর্ট্রেট দিলে পোর্ট্রেট থাকবে। সাইজ, পেজের সাইজ আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। যেমন লেটার আছে, A4 আছে, লিগাল আছে, A3 আছে, জিএসবি 4 আছে, জিএসবি 5 আছে। আবার মোর পেপার সাইজ থেকে আমরা আরও অনেক ধরনের পেপার সাইজ পাবো, যেমন এখানে এই যে দেখা যাচ্ছে। আবার কাস্টম সাইজ তৈরি করে নিতে পারবো। এরপর উইথ, এখান থেকে আমরা সাইজটা চেঞ্জ করে দিতে পারবো চাইলে, আমাদের নিজেদের কাস্টম পেজ তৈরি করে এখানে সাইজটা দিতে পারবো। আচ্ছা, আর এখন হচ্ছে এটা এর মাধ্যমে প্রিভিউ দেখানো হয়েছে। আর অ্যাপ্লাই টু, এটা এটা আগের মতোই, যে আমরা শুধু এই পেজের মধ্যেই সাইজটা দিব নাকি পুরো ডকুমেন্টে এই সাইজটা দিব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাইজের কাজ। এরপর আসছি আমরা কলামের কাজটা কি যে আমাদের পেজের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি একটা কলাম আছে, অর্থাৎ যেভাবে লিখবো আমাদের পুরোটা পেজ জুড়ে এখানে লেখা আসবে। আমরা যদি দুইটা কলাম নেই তাহলে আমাদের এখান দিয়ে লেখা যেমন আসছে, আমি এটাকে কপি করে পেস্ট করি, আবার এই যে, অর্থাৎ
এখানে লেখা শেষ হলে আবার পরবর্তীতে এখান থেকে লেখা শুরু হবে। আমরা আমাদের গাইড বইতে যেভাবে লেখা দেখি অথবা নিউজ পেপারে যেভাবে লেখা দেখি অনেকটা সেরকমই। আবার দেখা যাচ্ছে কলামের মধ্যে 3 কলামও আছে। 3 কলাম দিলে কি হয়, যে আমাদের একটা পেজ 3টা কলামে ভাগ হয়ে যাবে। এরপর আছে আমাদের লেফট আর একটা রাইট। লেফট কলামে কি হয়, লেফট কলাম দিলে আমাদের বাম পাশে চিকন হয়ে যাবে, ডান পাশে বড় হবে। এটা অনেকটা কবিতার ক্ষেত্রে লাগে। রাইটে অনেকটা এরকমই সেমই, শুধু ডান পাশে চিকন থাকবে, বাম পাশে মোটা থাকবে। আর এখান থেকে মোর কলাম অপশন থেকে আমরা চাইলে সহজে অন্য আরও বিভিন্ন ধরনের কলাম ইউজ করতে পারি। যেমন নাম্বার অফ কলাম এখানে 2 আছে, 3 আছে, 3 পর্যন্ত যেহেতু আমরা অপশন পেয়েছি, তো 3 পর্যন্ত দিতে পারলাম। আমরা চাইলে 4 কলাম দিতে পারি, 5 কলাম দিতে পারি, যেভাবে খুশি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের বিভিন্ন কলামের আমরা সাইজ দিয়ে দিতে পারবো, আর স্পেসিংও দিয়ে দিতে পারবো। স্পেসিং বলতে মাঝখানে কি পরিমাণ ফাঁকা থাকবে। ওকে, এখন আসি পেজ ব্রেকে। পেজ ব্রেকের মধ্যে আমাদের বিভিন্ন অপশন দিতে পারছি। যেমন প্রথমে আছে পেজ ব্রেক, অর্থাৎ এই অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে ধরা যাক এখানে আমাদের কলামটা আমি 1 কলাম করে দিই। আচ্ছা, ধরা যাক আমাদের এই পর্যন্ত লেখা দরকার ছিল। এখানে আমার কার্সরটা আছে। এখন যদি আমি পেজ ব্রেক দিই তাহলে আমাদের পরবর্তী পেজে কার্সরটা চলে যাবে। অর্থাৎ এখানে আমাদের পেজটা এই পর্যন্তই শেষ, আমরা ডিফাইন করে দিলাম, সেটাই বলতে চাচ্ছিল আর কি। এরপর কলাম ব্রেকের ক্ষেত্রে সেম কলাম থাকবে, কলামটাই দেখা গেছে যে আমরা এই পর্যন্ত লিখে আবার পরবর্তী লেখাটা পরের কলামে আমরা লিখতে যাব। এটা হচ্ছে কলাম ব্রেক। টেক্সট র্যাপিংটা হচ্ছে আমরা একটা আলাদাভাবে একটা যদি টেক্সট বক্স ইউজ করি তাহলে সেটা কিভাবে অন্যান্য টেক্সটগুলোর মধ্যে আর কি সামঞ্জস্য করবে, সেটাই হচ্ছে টেক্সট র্যাপিং। আর এখানে আছে সেকশন ব্রেকটা অনেকটা পেজ ব্রেকের মতোই। তারপর আছে কন্টিনিউয়াস বলতে এখানে আমরা আমাদের পেজ ব্রেক থাকলেও এখানে আবার এখান থেকে লেখা শুরু হবে। তারপর ইভেন্ট পেজ, এগুলো তেমন দরকার হয় না। আচ্ছা, লাইন নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে যেমন কন্টিনিউয়াস নাম দেওয়া আছে, আমরা চাইলে কন্টিনিউয়াস দিতে পারি। তারপর রিস্টার্ট ইচ সেকশন সাবপেজ ফর কারেন্ট প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে দেওয়া আছে কি কন্টিনিউয়াস বলতে এখানে প্রত্যেকটা লাইন একটার সাথে আরেকটা লেগে থাকবে, অর্থাৎ কন্টিনিউ করতে থাকবে। রিস্টার্ট ইচ পেজ বলতে বোঝায় কি যে আমাদের এক লাইন লেখা হলে আবার পরবর্তী পেজ থেকে আরেক লাইন লিখতে হবে। রিস্টার্ট ইচ সেকশন বলতে বোঝায় আমাদের এক সেকশন থেকে আরেক সেকশনে আর কি এক লাইন করে লিখতে পারবো। তো এখানে অনেকটা সেমই দেওয়া আছে যে স্টার্ট পেজ, হেডার ফুটারের সাইজ দেওয়া আছে, ডিফারেন্ট ওয়ার্ড ইভেন্ট, ডিফারেন্ট ফার্স্ট পেজ, এগুলো তেমন দরকার হবে না। আর লাস্টে হচ্ছে হাইফিনেশনের কাজটা কি, যে আমরা যেমন হোমে গিয়ে এখন এই পুরোটা সিলেক্ট করি, আমাদের লেখাগুলো কিন্তু একটু এই পাশ দিয়ে উঁচু নিচু আছে। আমরা যদি এখানে জাস্টিফাই করে দিই তাহলে আমাদের অনেকটা সমান হয়ে যাবে। তো হাইফিনেশনের কাজটা অনেকটা এরকমই, সেটার কাজটা দেখিয়ে দিচ্ছি। যেমন ম্যানুয়ালি করলাম। আচ্ছা, এখানে যেহেতু অলরেডি আমরা এটা করেছি তাই ও আর করতে পারছি না। আর অটোমেটিক দিয়ে দিলে ও প্রত্যেকটা লেখার ক্ষেত্রেই হাইফিনেশন করে দেবে। হাইফিনেশন করলে কি হয় যে আমাদের এখানে কোনো ফাঁকা রাখে না। যদি বড় কোনো ওয়ার্ডও থাকে তাহলে সেটাকে হাইফিনের মাধ্যমে ভাগ করে উপরে অর্ধেক আর নিচে অর্ধেক লিখে তারপরে জায়গাটা পূর্ণ করে। এটাই হচ্ছে হাইফিনেশনের কাজ। তাহলে আমরা পেজ সেটআপটা কীভাবে করতে হয় এটা বুঝতে পারলাম তো, তাই তো? আচ্ছা, তো আমাদের কন্ডিশনগুলোর মধ্যে দিয়েছিল পেজ সেটআপ, মার্জিন, ফন্ট সাইজ, কলাম, টেবিল শেপ, স্পেলিং চেক, এই কয়েকটা। তো পেজ সেটআপের মধ্যে আমরা মার্জিন আর হচ্ছে কলামটা দেখে ফেলেছি। তো আমাদের বাকি হচ্ছে ফন্ট সাইজটা একদম ইজি। হোমে গিয়ে আমাদের জাস্ট যেই লেখাটাকে ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে সেই লেখাটা সিলেক্ট করতে হবে। ধরি এই লেখাটাকে আমি ফন্ট সাইজ বড় করব, তাহলে এক ধাপ করে যদি আমি বড় করতে চাই তাহলে এই যে এখানে আমাদের ইনক্রিজ ফন্ট সাইজ দেওয়া আছে, এটা দিয়ে আমরা এক ধাপ করে বড় করতে পারবো। আর না হলে আমরা চাইলে এখানে ড্রপডাউন মেনু থেকে আমাদের
যে কোনো সাইজ চুজ করে দিতে পারবো। ঠিক আছে, এমনকি আমরা চাইলে এখানে যেমন 16-র পর 18 আছে, আবার এর আগে 14 আছে, অর্থাৎ এখানে 15 নেই, 17 নেই, তাহলে এরকম যদি দরকার হয় তাহলে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারবো। এখানে 17 দিলাম, ব্যাস 17 সাইজে ও সবগুলা লেখা নিয়ে আসলো। তাহলে এই গেল আমাদের ফন্ট সাইজ। এরপর আসছে আমাদের টেবিল। টেবিলটা কীভাবে করতে হবে? তো একটা ফাঁকা জায়গায় আমি কার্সর নিলাম, নেওয়ার পর ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর একদম নিচেই দেখা যাচ্ছে যে টেবিল দেওয়া আছে। তো টেবিল দেওয়ার জন্য আমাদের এখানে একটা বিষয় কি, যে প্রথমেই আমাদের একটা অপশন দেওয়া আছে, আমরা এভাবে ঘরগুলো সিলেক্ট করে আমরা টেবিল তৈরি করতে পারবো। এটা খুবই ইজি, কিন্তু দেখা যাচ্ছে এখানে 7x6 অর্থাৎ 7টা থাকবে আমাদের 7টা থাকবে আমাদের কলাম, আর 6টা থাকবে আমাদের রো। এর বেশি আমরা সিলেক্ট করতে পারছি না। তো এর বেশি যদি আমাদের দরকার হয় তাহলে আমরা অবশ্যই ইনসার্ট টেবিলে চলে যাব। ইনসার্ট টেবিলে এটা আগে দেখাই, এখান থেকে আমরা এখানে কলাম আর র লেখা আসবে, এই অনুযায়ী আমরা চাইলে যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের একটা টেবিল চলে আসবে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যদি ইনসার্ট টেবিল দিই তাহলে এখান থেকে আমরা সরাসরি নাম্বার দিয়ে আমাদের কলাম সংখ্যা রো সংখ্যা লিখে তারপর আমরা টেবিল তৈরি করতে পারবো। যেমন আমাদের কলাম সংখ্যা আমরা চাই যে 9টা হবে, আর হচ্ছে রো সংখ্যা হবে প্রায় 20টার মতো। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে ফিক্সড কলাম উইথ আর অটো ফিট টু কন্টেন্টস, অটো ফিট টু উইন্ডো। আচ্ছা, এখানে কলাম উইথের কথা বলছে যে কলামের চওড়া প্রশস্তটা কত হবে। এখানে অটো দেওয়া আছে, এখানে সবগুলো মোটামুটি সমান রাখার চেষ্টা করবে, তবে যদি লেখা বড় হয়ে যায় তাহলে অবশ্যই ও সাইজটা বড় করে দেবে। এরপর এখানে দেওয়া আছে যে 0.3 ইঞ্চি, 0.3 ইঞ্চ পর্যন্ত ও চওড়া হতে পারবে, এর বেশি হবে না বা কমও হবে না। তো আমরা এখান থেকে চাইলে সাইজটা দিয়ে দিতে পারবো, না হয়তো আমরা চাইলে অটো ফিট টু কন্টেন্ট দিতে পারবো, যে আমাদের যদি লেখা যদি বেশি বড় হয়ে যায় তাহলে ওই অনুযায়ী অটোমেটিকলি সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আমরা ওকে দিলে আমাদের এই যে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। এখানে 9টা আছে কলাম, আর 20টা আছে আমাদের রো। এভাবে আমরা চাইলে টেবিল তৈরি করতে পারবো। এভাবে আবার যদি আমরা টেবিলে যাই তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পারবো, যেমন ড্র টেবিল। ড্র টেবিলে গিয়ে আমরা জাস্ট যদি এখান থেকে চলে গেছে, আবার যাই, এখানে আমাদের কলামের মতো একটা চিহ্ন আসছে। তো এখান থেকে আমরা ড্র্যাগ করে ধরে এভাবে টেবিল ড্র করতে পারবো। ঠিক আছে, আবার আমরা চাইলে ভিতরে দাগ দিয়ে একটা ঘর টানলাম, এই বরাবর দাগ দিয়ে ঘর টানলাম, এই বরাবর দাগ দিয়ে ঘর টানলাম। আবার এখান থেকে আমরা চাইলে আরেকটা টেবিল নিতে পারি। ব্যাস ব্যাস এভাবে আমরা চাইলে অনেকগুলো ঘর আঁকতে পারি একদম ম্যানুয়ালি। তাহলে আমাদের কাজটা খুব ইজি হয়। যেসব ক্ষেত্রে আমাদের হিসেব করার জন্য বিভিন্ন ধরনের টেবিল তৈরি করা লাগে একটি টেবিলের মধ্যে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আবার এই ড্র টেবিল ইউজ করার সময় আমাদের টেবিল লেআউটটা চলে আসে। টেবিল লেআউটে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে আছে সিলেক্ট, তারপর হচ্ছে ভিউ গ্রিড লাইন। এটা অফ করে দিলে আমাদের গ্রিড লাইনগুলো অফ হয়ে যাবে। এই যে যেগুলো সিলেক্ট করা ছিল সেগুলো অফ হয়ে গেছে, আবার দিলে আবার চলে আসবে। এখন আমাদের প্রপার্টিজে গেলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সেটিংস পাবো, যেমন আমাদের উইথ দেওয়া আছে একটা নির্দিষ্ট, আমরা চাইলে কম বেশি করতে পারি। তারপর লেফট, সেন্টার, রাইট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, যে আমরা কাগজে কোথায় আর কি মনোযোগ দেব লেখাগুলো। এরপর আছে আমাদের টেক্সট র্যাপিং, অর্থাৎ যদি এর আশেপাশে, এই টেবিলের আশেপাশে কোনো লেখা থাকে, টেক্সট থাকে, তাহলে সেই টেক্সটগুলো কীভাবে সরে যাবে। যেমন এখানে অ্যারাউন্ড আছে, অর্থাৎ অ্যারাউন্ড দিলে আমাদের লেখাগুলো একদম চারপাশে সমানভাবে বিভক্ত হয়ে যাবে। আর যদি নাম দিই তাহলে এখানে কী হবে, যতটুকু অংশ টেবিল আছে সেই অংশটুকু ফাঁকা অংশ থাকলেও সেখানে কোনো লেখা যাবে না। ওকে, এখন ড্র টেবিল থেকে আমরা ড্র অপশনটা চালু করে নিতে পারি। এখান থেকে ড্র অপশন চালু করতে হবে, আর এখানে দিলে ইরেজ হবে।
অর্থাৎ এই লাইনটা যদি আমরা ইরেজ করতে চাই তাহলে ইরেজ হয়ে গেল, এই লাইনটা ইরেজ করতে চাইলে ইরেজ হয়ে যাবে। এইভাবেই ডিলিট আছে, ডিলিট করা যায়, ডিলিট সেল দিলে আমাদের এই সেলটা সিলেক্ট করে এখন ডিলিট হয়ে গেছে। এখন আবার ইনসার্ট র অ্যাবভ এটা দিলে আমাদের র অ্যাড হবে, কলাম অ্যাড হবে, বিভিন্নভাবে আমরা কাজটা করতে পারি। আর টেবিল লেআউট শেষ হলে টেবিল ডিজাইন আছে, এখানে ডিজাইন থেকে আমরা যে কোনো ডিজাইন চুজ করতে পারবো। এখানে যদি আমরা ক্যালেন্ডার তৈরি করতে চাই তাহলে ক্যালেন্ডারও চুজ করতে পারবো। শেডিংয়ের ক্ষেত্রে আমরা যেমন এমএস এক্সেলের মধ্যে দেখেছিলাম যে আমাদের শেডের কালার দেওয়া যায়, সেলের কালার দেওয়া যায়, সেভাবে এটা এখানে দেওয়া যায়। বর্ডার স্টাইলে আমরা চাইলে ডাবল বর্ডার দিতে পারি, বিভিন্ন রঙের বর্ডারও দিতে পারি। আচ্ছা, এখন যাই আমাদের পরবর্তী ধাপে, সেটা হচ্ছে শেপটাও খুবই ইজি। শেপটা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এই যে আমাদের শেপ আছে, শেপসে গিয়ে এখন বিভিন্ন ধরনের আমরা শেপ এখানে দেখতে পাই। এই শেপগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছুই তৈরি করতে পারবো। সিভির ক্ষেত্রে এটাও খুবই কাজে লাগে। ড্র্যাগ করে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন এটা আপাতত এই কালার আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, না হলেও শেপ ফিল থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। এখন এখানে আমাদের শেপটা আনার পরে আমাদের অবশ্যই শেপ ফরম্যাট চলে আসবে। শেপ ফরম্যাট থেকে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার এখানে এডিট শেপ থেকে আমাদের এই যে শেপটা চেঞ্জ করা যায়, পাশাপাশি পয়েন্টের মাধ্যমে আমরা শেপটার ডিজাইন চেঞ্জ করতে পারবো। এই পয়েন্টটা ধরে আমি একটু টেনে এখানে আনলাম, ব্যাস এই পয়েন্টটা ধরে আমি একটু টেনে এখানে আনলাম, এই পয়েন্টটা ধরে একটু টেনে এখানে আনলাম। আচ্ছা, আমি নিজের ইচ্ছা মতো এখানে শেপটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে দিচ্ছে, স্টাইলগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো আমাদের সিভির জন্য। এটা অনেকটা 3D লাগে, এটা অনেকটা 3D লাগে, এগুলো 3D লাগে। আবার এখানে আমাদের ট্রান্সপারেন্ট আছে, এখানে মোটামুটি ট্রান্সপারেন্ট আছে, আর এখানে একটু শেডিং দিয়ে দিচ্ছে, গ্রেডিয়েন্ট রঙের মাধ্যমে শেডিং দিয়ে দিচ্ছে। এরপর আছে আমাদের শেপ আউটলাইন। তো আউটলাইনের অর্থাৎ এই সাইডের যে লাইনটা, এই লাইনটা কীরকম হবে, যেমন এখানে আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবো, এখানে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। আবার এখান থেকে শেপ ফরম্যাটে যাই, আবার শেপ আউটলাইন থেকে এখানে আমরা চাইলে ওয়েট দিতে পারবো, অর্থাৎ মোটা করতে পারবো, মোটা করলাম। আবার এখান থেকে আমরা চাইলে ড্যাশ দিতে পারবো, এটাকে ডিরেক্ট লাইন না দিয়ে আমরা সরাসরি ড্যাশ দিতে পারবো। আচ্ছা, এখন শেপ ইফেক্টের মধ্যে বিভিন্নভাবে এখানে প্রিসেট দেওয়া আছে, আমরা চাইলে এই ধরনের শেপ তৈরি করতে পারবো। এখানে 3D আছে, 2Dও আছে, শ্যাডো দিয়ে বিভিন্ন শ্যাডোর বিভিন্ন পজিশন দেওয়া আছে, এখানে কোথায় শ্যাডো থাকবে, এক্সট্রাকশন, এগুলো আর কি ম্যানুয়ালি করা যায়। আর এটা হচ্ছে প্রিসেট দেওয়া আছে। ওকে, এখানে এই শেপের ভিতরে যদি কোনো টেক্সট থাকে তাহলে টেক্সটটা কীরকম হবে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আর এখানে বাকি বিভিন্ন ধরনের সেটিংস দেওয়া আছে, আপনারা নিজেরা দেখে নেবেন। এরপর আছে আমাদের স্পেলিং চেকটা ইম্পর্টেন্ট আছে। যেমন ধরা যাক যে এখানে আমাদের কিছু স্পেলিং ভুল আছে, স্পেলিং ভুল থাকলে আমরা আগে একটা নির্দিষ্ট লেখাকে সিলেক্ট করে নেব, বা যদি আর কি মনে হয় যে এই লেখার মধ্যে স্পেলিং ভুলগুলো কোথায় আছে বের করবো, তাহলে সিলেক্ট করে নেব। আর না হলে যে কোনো জায়গায় কার্সর রাখলে ও পুরোটা পেজ থেকে চুজ করে নেবে যে কোথায় কোথায় স্পেলিং মিস্টেক আছে। তো আমি আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যে রিভিউ যে মেনুটা আছে, রিভিউ মেনুতে যাব, তারপর একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। তো এটাতে ক্লিক করলে ও আর কি দেখাবে যে এখানে কী কী ভুল আছে। যেমন আমি যদি আমার এখান থেকে অপশনটা সেটিংসটা অফ করে দেওয়া আছে, আমি সেটিংসটা চালু করে নিই। আচ্ছা, সেটিংসটা চালু করাই আছে, যদি আসলো না। এখন ল্যাঙ্গুয়েজ একটু দেখি, ল্যাঙ্গুয়েজও ইংলিশ দেওয়া আছে। ওকে,
এই কারণে ল্যাঙ্গুয়েজটা ও ডিফাইন করতে পারছিল না তখন। এখন আসছে, এখন আমাদের যে স্পেলিংগুলো ভুল আছে সেটা অটোমেটিকলি রেড কালার দিয়ে আন্ডারলাইন দিয়ে দেখিয়ে দিল। এখন আমরা এখানে চুজ করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা দিলে এখন দেখাচ্ছে আমাদের কোথায় কোথায় স্পেলিং ভুল আছে। প্রথমে আছে ওয়েস, এখানে ওয়াজ হবে, আমি ওয়েস লিখে ফেলেছি, তো এখানে ভুলটাও দেখিয়ে দিল। তারপর পাশাপাশি এখানে সাজেশন দিয়ে দিচ্ছে ও কয়েকটা, যেমন ওয়াজ হবে, আবার ওয়েস্ট হবে বা ওয়েজ, এখানে কোনো কিছু নাই, আমরা চাইলে ওয়েজ হিসেবেই রাখতে পারি, এখানে আর ভুল দেখাবে না এখানে ক্লিক করলে। আর ওয়াজ আর ওয়েস্ট আমরা চুজ করতে পারবো। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে ওরা কিন্তু অর্থটাও দিয়ে দিচ্ছে যে রিমেইন্ড, এক্সিস্টেড, হ্যাপেন্ড। আর ওয়েস্টের ক্ষেত্রে আমরা ওয়েস্টার দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন পরবর্তী যে ভুলটা আছে সেটা চলে গেছে। এখানে লিভস আছে, লিভসের জায়গায় লিভস আর লিভস, লোভস, এই তিনটা আর কি সাজেশন দিয়েছে। তো তিনটার মধ্যে লিভসটা সবচেয়ে বেটার। আর এটার মেনুও দিয়ে দিচ্ছে, যেমন গ্রিনারিজ ডিপার্স অ্যালোন। তো এভাবে আমরা চাইলে স্পেলিংগুলো ঠিক করতে পারবো, চেক করতে পারবো, পাশাপাশি গ্রামারটাও একই সাথে ঠিক করে। তাহলে আজকে আমাদের এমএস ওয়ার্ডের যে একটি সিভি তৈরি করার ক্ষেত্রে যে কন্ডিশনগুলো দরকার ছিল সেগুলো সবগুলো আমরা শিখতে পারলাম। ধন্যবাদ।